নমস্কার। মা ভবানী দুর্গা মন্দিরের সামনে রয়েছি। মানে কোচবিহার রাজার শহর। রাজা নেই এখন, ঐতিহ্য আছে, ইতিহাস রয়েছে সত্যি সত্যি, যেটা আগেই বলছিলাম। তাই গোটা কোচবিহার শহরকে কার্যত সমাদৃত করে বারবার করে এই মন্দির, এই রাজবাড়ি, বিভিন্ন ধর্ম। প্রত্যেকটি ধর্ম গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে রাজনীতি খুব কোনো অংশে কম নয়। রাজনীতিকে আপনি কোনোভাবে দূরে ফেলতে পারেন না। এবারের লোকসভা নির্বাচনে গতকাল সন্ধ্যায় যে কথা বলছিলাম, তা কিন্তু এবারে কুপকাত করে দিয়েছেন নিশীথ প্রামাণিককে রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে। রবীন্দ্রনাথ ঘোষ একসময় জেলার সভাপতি ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, এবং তিনি বর্তমানে পৌরসভার চেয়ারম্যান। তিনি অনেক কাজ করেছেন এবং তিনি বলেছিলেন যে তিনি জগদীশ বসু না জিতলে তিনি আমিষ খাবেন, খেয়েছেন। তাই 6 ফুটের ওপর হাইট, কথা স্ট্রেট কাট বলেছেন ঘুরিয়ে পাক খাইয়ে দেবো। তোরসার পাড়ায় পাক খাইয়েছে নিশীথ প্রামাণিককে। তাহলে হলো কেন এখানে? 2019-এ নিশীথ প্রামাণিক, তিনি তো এখানে তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলেন। তো তিনি তো স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন এবং তার সিকিউরিটি ছিল, নিরাপত্তা ছিল, সংগঠন নাকি ছিল। 2021-এ বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি তো ভালো ফল করেছিল, যদিও রবীন্দ্রনাথ ঘোষ নাটাবাড়িতে হেরে যায়। কিন্তু তারপরে এই চাণক্য বসে থাকেনি কোনোদিন, শুধু জাল বুনছিল রাজনীতির, যে কিভাবে নিশীথ প্রামাণিকের দলকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে কোচবিহারে মাটি থেকে উবড়ে ফেলে দিতে হয়, সেটা রবীন্দ্রনাথ ঘোষ সেই ব্রত তিনি পালন করেছিলেন। দীর্ঘদিন ধরে তাকে চিনি, তাই কোন মাঝমাঠে তিনি খেলেছেন কি কর্নারে খেলেছেন সেটা রবিদাই বলতে পারবেন। কিন্তু প্রমাণিত সত্য, ইতিহাস সে কথাই বলে যে রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে এবং আরো যারা বাকি নেতৃত্ব আছে তাদের কিন্তু অবদান থাকলেও রবীন্দ্রনাথ ঘোষের অবদান কিন্তু বিরাট। কারণ কোচবিহারের মতো যে মানুষটা মন্ত্রিত্বে থেকেছেন, মন্ত্রিত্ব পরিচালনা করেছেন, কোচবিহার শহরে তিনি পৌরসভার চেয়ারম্যান হয়েও গোটা জেলার যদি আমি প্রায় 12 থেকে 13 লক্ষ যদি জনসংখ্যা ধরি বা ভোটার মাথাভাঙা বলুন, তুফানগঞ্জ বলুন, নাটাবাড়ি বলুন, বা কোচবিহার বলুন, দক্ষিণ বলুন, উত্তর বলুন, সেতাই বলুন, এই যে বিস্তীর্ণ অঞ্চলে যে একদম ধরাশায়ী করে দিয়েছেন বিজেপিকে, এটা কৃতিত্ব আপনি কি কোনোভাবে রবীন্দ্রনাথ ঘোষকে দেবেন না? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীও বলছেন, তাই তো বকাঝকা করছেন তাকে। করতেই পারেন, তার যেহেতু রবীন্দ্রনাথ ঘোষকে তিনি চেনেন, তার প্রিয় রবিকে চেনেন। রবীন্দ্রনাথ ঘোষ যখন রাজনৈতিকভাবে কংগ্রেসী মানুষ তিনি ছিলেন। কেন বলছি রবীন্দ্রনাথ ঘোষ সম্পর্কে? অনেকে প্রশ্ন থাকতে পারে, বারবার করে রবীন্দ্রনাথ ঘোষ নিয়ে বারবার করে বলছি তৈলবর্ধন নয়, মন্দিরে দাঁড়িয়ে সত্যি কথাই বলছি যে রবীন্দ্রনাথ ঘোষ এবারে নির্বাচনে যদি অ্যাক্টিভ না থাকতে, তাহলে কিন্তু এখানে জগদীশ বসুনিয়া কিন্তু জিততে পারতেন না। হি ইজ দ্য ফাদার ফিগার অফ পলিটিক্স কোচবিহারের ক্ষেত্রে। একসময় জেলা সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসে, দুবার ছিলেন। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস এসেছেন, সেই দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ, দল গঠনের সময় তার ভূমিকা ছিল। তারপরে বিভিন্ন জলের তরঙ্গের সঙ্গে সঙ্গে তোরসা তরঙ্গের সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক উত্থান হয়েছে, কখনো অবনমন হয়েছে, কখনো অবনতি হয়েছে, কখনো উন্নতি হয়েছে, কিন্তু অবিচল থেকেছেন এই 6 ফুটের ওপর হাইট মানুষই। ওই হাইটটাও তো কম্পেয়ার করা হয়, অমিতাভ বচ্চনের সঙ্গে কম্পেয়ার করা হয়। যাই হোক, মদনমোহন বিগ্রহকে, ঠাকুর মদনমোহনকে তিনি শপথ করেছিলেন নির্বাচন আগে, আমরা ছবিতে দেখেছিলাম যে প্রভু এবার তোমাকে দেখতে হবে। কারণ তার বক্তব্য হচ্ছে যে মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উন্নয়ন করেছে, বলছে এখানে কন্যাশ্রী হয়েছে, লক্ষ্মীশ্রী হয়েছে, হয়েছে, কিন্তু অধিকারের প্রশ্নে লড়াই আছে এখানে, মানুষের চাহিদা চাকরির ক্ষেত্রে এগুলো আছে, এগুলো জগদীশ বসুনিয়াকে সেট করতে হবে। কারণ এখানে নদী অধ্যুষিত এলাকা। যাই হোক, শুধু তো মাছ ধরে জীবনযাপন চলতে পারে না। তাই ঠাকুর মদনমোহন মুখ ফিরে তাকিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষের দিকে, তাই তিনি কাট করে দিয়েছেন একদম হচ্ছে নিশীথ প্রামাণিককে তোরসার জলে, তাকে স্রোতে এবং জলে তাকে গুলিয়ে দিয়েছেন। যদিও সন্ত্রাসের অভিযোগ তুলেছেন বিজেপি, বলেছে সন্ত্রাস করেছে, সন্ত্রাসের জন্য মামলা চলছে ইতিমধ্যে, এবং ঘর ছাড়া মানুষজন রয়েছে, এটাও বাস্তব সত্য, অস্বীকার করার উপায় নেই। এই সমস্ত কিছুর মধ্যে বা এই যে পলিটিক্যাল যে বাইনারিটা ঘুমিয়ে দিলেন না রবীন্দ্রনাথ ঘোষ, যিনি বর্তমানে পৌরসভার চেয়ারম্যান। আপনারা হয়তো দর্শকদের প্রশ্ন থাকতে পারে, মন্দিরে কেন? না, মন্দিরে এসছি
ঠাকুর মদন মোহন দর্শন করতে আর তার সঙ্গে এই নির্বাচনের টাটকা একদম গন্ধ অনুভব করবো না, তা কখনো হয় নাকি? 4 তারিখে ফল বেরিয়েছে, 27 তারিখে চলে এসেছি ওই 23 দিনের মাথায়, তাই এখনো মোহ করছে নির্বাচনের আবিরের সবুজের গন্ধ অনুভব করছি। এখানে মানুষের যে প্রশ্নগুলো আছে সেগুলো শুনছিলাম। তাই এবার কেন বিজেপির বিরুদ্ধে মানুষ মুখ ফিরিয়েছে তার কারণ হচ্ছে যে বিভিন্ন বাধা আর কমিটমেন্ট এখানে মানুষকে স্পর্শ করতে পারেনি, যা লক্ষ্মীর ভান্ডার সে হিট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইস্যুটা। যাই হোক, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে রবীন্দ্রনাথ ঘোষের বয়স তখন বাড়বে, স্বাভাবিক কালের নিয়মে। দল তাকে যদি মনে করে অপরিহার্য, নিশ্চয়ই তাকে রাখবেন, নিশ্চয়ই টিকিট দেবেন, বা বিধানসভায় বহুবার গেছেন তিনি। তাই আমাদের লড়াই তো আমাদের সারা বাংলা জুড়ে গোটা নির্বাচনের সময়। তাই ঠাকুর মদন মোহনের সামনে আমরা বিগ্রহের সামনে যে শপথ করেছি এবং হচ্ছে যে মা দুর্গার কাছে যে শপথ, যে লড়াই চলবে, মাথা নত করার কোনো জায়গাতে নেই। সম্মান অধিকারের প্রশ্নে এ লড়াই, যে মা দুর্গার কাছে যে শপথ, যে লড়াই আমাদের প্রত্যেকের চলবে, অর্থাৎ অধিকারের প্রশ্নে লড়াই যখন চলবে আর সততার সঙ্গে মেরুদণ্ড সোজা রেখে লড়াইটা করব। আপনারা কমেন্টস করুন, মতামত দেবেন। বহু দূর থেকে আপনাদের জন্য এসেছি, লড়াইটা দেখতে এসেছি, আর কে কি রাজনীতি করেছেন এখানে বিশ্লেষণটা করতে এসেছি। এটাই বাস্তব, এটাই হওয়া উচিত। নমস্কার, আমি নয়ন রায়, ঠাকুর মদন মোহন মন্দির, কোচবিহার। নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।